হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের বায়োমলিকুলস চ্যাপ্টারের নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। নিউক্লিক অ্যাসিড, আমরা এটি দেখতে পাচ্ছি একটি কোষ। এই কোষের মধ্যে এইটি নিউক্লিয়াস কোষের, এবং এই নিউক্লিয়াসে যে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমের মধ্যে প্রোটিন ও আর এক প্রকার জীব অণু থাকে। এই জীব অণুদেরকেই আমরা বলে থাকি নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ কোষের ভিতরে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে প্রোটিন ও আর এক প্রকার জীব অণু থাকে, এদেরকে আমরা নিউক্লিক অ্যাসিড বলে থাকি। এখন আমরা দেখব নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞা। যে অতিকায় পলিমারিক জৈব যৌগ তথা জীব অণুসমূহ প্রধানত নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে অবস্থান করে, এরা জীবজগতের আকৃতি ও প্রকৃতিগত বংশানুক্রমিক ধর্ম বজায় রাখার জন্য প্রয়োজনীয় সংকেত বহন করে ও তা নতুন প্রজন্মে সঞ্চারিত করে এবং প্রোটিন অণুর সংশ্লেষণে অংশগ্রহণ করে, তাদেরকে আমরা নিউক্লিক অ্যাসিড বলে থাকি। তোমরা এই বিষয়ে বায়োলজিতে নিশ্চয়ই পড়েছো, নিউক্লিক অ্যাসিড কাদেরকে বলে। এরা পলিমারিক হয়, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড হলো পলিমার বা বায়োপলিমার আমরা বলতে পারি, এবং এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এদের ভূমিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরা জীবজগতের আকৃতি ও প্রকৃতিগত বংশানুক্রমিক ধর্ম বজায় রাখার জন্য প্রয়োজনীয় সংকেত বহন করে এবং তা নতুন প্রজন্মেতে সঞ্চারিত করে। আর দ্বিতীয় যে কাজটি এরা করে সেটি হলো প্রোটিন অণুর সংশ্লেষণে এরা অংশগ্রহণ করে। এদেরকে আমরা নিউক্লিক অ্যাসিড বলে থাকি। আমাদের কেমিস্ট্রিতে নিউক্লিক অ্যাসিডের গঠন সম্পর্কে আলোচনা করার বিষয়। আমরা এখন দেখব একটি বিষয়, সেটি হলো নিউক্লিক অ্যাসিড দুই প্রকার হয়, তোমরা সকলে জানো। একটি হচ্ছে ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ, এটিকে বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডরা পলিমার বা আমরা বলতে পারি বায়োপলিমার। এদের মনোমার একককে বলা হয় নিউক্লিওটাইড। আমরা জানি সকল পলিমার মনোমার এককের রিপিটেশনের ফলে সৃষ্টি হয়। আমাদের ডিএনএ বা আরএনএ বা নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে এই মনোমারগুলিকে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে আমরা বলতে পারি নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে গিয়ে নিউক্লিক অ্যাসিড গঠন করে। এখন আমরা দেখব নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড এরা কি। নিউক্লিওসাইড হলো একটি পেন্টোজ সুগার অর্থাৎ 5 কার্বনযুক্ত একটি মোনোস্যাকারাইড। আর নাইট্রোজেন কন্টেনিং হেট্রোসাইক্লিক বেস, অর্থাৎ নাইট্রোজেন আছে এরকম একটি হেট্রোসাইক্লিক ক্ষার। এখানে ক্ষার অর্থাৎ যাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দাতা রূপে কাজ করতে পারবে, অর্থাৎ অ্যামিন, এই সমস্ত যৌগগুলো ক্ষার রূপে কাজ করবে অর্গ্যানিক কেমিস্ট্রিতে। যে পেন্টোজ সুগারটি থাকে সেটি হচ্ছে রাইবোজ। আমরা রাইবোজের হেমি অ্যাসিটাল গঠন এখানে এঁকেছি। আমরা এই হেমি অ্যাসিটাল গঠনে দেখতে পাচ্ছি ওইচটা উপরের দিকে আছে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি বিটা ডি রাইবোজ। এটা এর হেমি অ্যাসিটাল গঠন। রাইবোজ একটা 5 সদস্য কার্বনযুক্ত মোনোস্যাকারাইড, অর্থাৎ এটা একটা পেন্টোজ সুগার। এটি হচ্ছে রাইবোজ, যেটা আরএনএতে থাকে ইন হেমি অ্যাসিটাল ফর্ম। ওদের হেমি অ্যাসিটাল ফর্ম আমরা জানি বলয় আকারের, প্রেজেন্ট ইন আরএনএ। এই রাইবোজ ডি রাইবোজ বা বিটা ডি রাইবোজ এইটি আমাদের আরএনএতে উপস্থিত আছে। আর একটি আমরা গঠন এঁকেছি সুগারের, পেন্টোজ সুগার এটাও, কিন্তু এখানে এটাকে 1 প্রাইম বলা হয়, 2 প্রাইম বলা হচ্ছে এই পজিশনটাকে।
তাহলে দেখা যাচ্ছে যে এইখানে ওএইচের পরিবর্তে আমরা হাইড্রোজেনকে লিখেছি, অর্থাৎ এখান থেকে অক্সিজেন সরে গেছে, তাই একে বলা হয় 2-ডিঅক্সিরাইবোজ। এটি রাইবোজ, কিন্তু যেহেতু অক্সিজেনটা এখান থেকে সরে গেছে তাই আমরা বলবো একে 2-ডিঅক্সিরাইবোজ বা বিটা D2-ডিঅক্সিরাইবোজ। এটা বিটা, কারণ ওএইচটা উপরের দিকে আছে। আমরা জানি যে হেমিঅ্যাসিটাল গঠনে ওএইচটি যদি উপরের দিকে থাকে তাকে বলা হয় বিটা। এটা প্রেজেন্ট ইন ডিএনএ। এই সুগার অণুটা বা পেন্টোজ সুগারটা ডিএনএতে উপস্থিত রয়েছে এবং ডিএনএর মনোমারে উপস্থিত রয়েছে এবং এটি আরএনএর মনোমারে উপস্থিত রয়েছে। এখন আমরা কিছু নাইট্রোজেন, হেট্রোসাইক্লিক নাইট্রোজেন ক্ষার সম্পর্কে শিখব। এরা ক্ষার, লুইসের কনসেপ্ট অনুসারে ক্ষার, কারণ এরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দাতা রূপে কাজ করতে পারে। আমরা হেট্রোসাইক্লিক যে দুটো ক্ষার সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ যে ক্ষারগুলি ডিএনএ বা আরএনএর মনোমার এককে পাওয়া গেছে সেইগুলো মূলত পিউরিন ডেরিভেটিভ। এই যৌগটাকে বলা হয় পিউরিন। আমরা দেখতে পাচ্ছি এটা একটা হেট্রোসাইক্লিক যৌগ, কারণ নাইট্রোজেন বলয়ে গঠন করেছে কার্বনের সাথেও। আমরা এইখান থেকে নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। এইটা 9 নম্বরটা আছে নাইট্রোজেনের উপরে। এটাকে বলা হয় পিউরিন। এই পিউরিন থেকে আমরা কিছু ক্ষার পাই, তাদেরকে বলা হয় পিউরিন ডেরিভেটিভস। এই পিউরিন থেকে যে ক্ষারগুলো পাওয়া যায় সেইগুলোই কিন্তু ডিএনএ বা আরএনএর মনোমার এককের সঙ্গে যুক্ত থাকে। এই ক্ষারগুলো হচ্ছে, একটির নাম হচ্ছে অ্যাডেনিন। আমরা দেখতে পাচ্ছি পিউরিনের গঠনের এইখানটাতে একটা NH2 লেগে রয়েছে, এটা হয়ে গেল অ্যাডেনিন। পিউরিনের গঠনে এখানে C++ O মূলক লেগেছে, এখানে একটা NH2 মূলক লেগে রয়েছে, এইটিকে বলা হয় গুয়ানিন। গুয়ানিন আমরা G দিয়ে চিহ্নিত করি, অ্যাডেনিনকে A দিয়ে চিহ্নিত করি। ডিএনএ বা আরএনএ উভয়ের মনোমার এককে এরা ক্ষার রূপে উপস্থিত, অ্যাডেনিন ও গুয়ানিন, এবং এইগুলোকে আমরা পিউরিন থেকে পাই বলে এদেরকে বলা হয় পিউরিন জাতক বা পিউরিন ডেরিভেটিভ। তাহলে আমরা দেখতে পেলাম যে হেট্রোসাইক্লিক ক্ষার, তাদের মধ্যে দুজন হচ্ছে, একজনের নাম হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন। এরা দুজনাই কিন্তু পিউরিন থেকে উৎপন্ন হয়েছে, ওই জন্য আমরা বলি পিউরিনের জাতক। এরপর আমরা আরও 3টে ক্ষার সম্পর্কে জানব। এরা হলো পিরিমিডিনের ডেরিভেটিভ। এই যৌগটার নাম হচ্ছে পিরিমিডিন। এইটা হচ্ছে পিরিমিডিন, এটা একটি হেট্রোসাইক্লিক ক্ষার। এর নাম্বারিং 1, 2, 3, 4, 5, 6। এখান থেকে উৎপন্ন যে ক্ষারগুলো ডিএনএ বা আরএনএর মনোমার এককের সঙ্গে যুক্ত থাকে তারা হলো ইউরাসিল। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে উৎপন্ন হয়েছে, এখানে C++ লেগেছে কীটমূলক, এখানেও একটা কীটমূলক লেগেছে, এটাকে বলা হয় ইউরাসিল। এখানে কীটমূলক রয়েছে, এখানেও কীটমূলক রয়েছে, আর এখানে শুধু CH3 একটা রয়েছে, অর্থাৎ এখানে যদি আর একটা CH3 যুক্ত করা হয় তাহলেই হয়ে যায় থাইমিন। এটাকে আমরা T দিয়ে চিহ্নিত করি, এটাকে U দিয়ে চিহ্নিত করি। আর একটা আমাদের ক্ষার হয়, সেটা হচ্ছে এখানে C++O হয়ে গেছে, এখানটাতে NH2 যুক্ত রয়েছে, এটার নাম হচ্ছে সাইটোসিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হেট্রোসাইক্লিক ক্ষারগুলো হয় সেটি 5 রকমকার হতে পারে। আমরা দেখলাম পিউরিন ডেরিভেটিভে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন ডেরিভেটিভ অর্থাৎ এখান থেকে উৎপন্ন হয়েছে, পিরিমিডিন থেকে উৎপন্ন হয়েছে, তারা হতে পারে ইউরাসিল, থাইমিন আর সাইটোসিন। আমরা এদের গঠনগুলো একটু মনে রাখবার চেষ্টা করব। ইউরাসিল, থাইমিন আর সাইটোসিন, এদের প্রত্যেকটির গঠন কিন্তু এখান থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ আমরা পিরিমিডিনের গঠনটাই বেশি মনে রাখবার চেষ্টা করব। এবার আমরা আসব নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড কাদেরকে বলে? তাহলে আমরা দেখলাম যে পেন্টোজ সুগার, ওই পেন্টোজ সুগার অর্থাৎ আমাদের রাইবোজ হতে পারে অথবা ডিঅক্সিরাইবোজ হতে পারে 2 নম্বর পজিশানে। এই 1 নম্বর যে কার্বনটি, তাতে যখন আমরা
এই হেটেরোসাইক্লিক বেস যে 5টা আছে তার মধ্যে যে কোনো একটাকে বসাই, তাহলে আমরা যে অণুর গঠনটা পাই বা যে যৌগ অংশটা পাই বা টুকরোটা পাই সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। অর্থাৎ নিউক্লিওসাইড হলো পেন্টোজ সুগার আর হেটেরোসাইক্লিক বেস, এই দুটো যুক্ত হয়ে গিয়ে যে যৌগটা গঠন করে তাদেরকে বলা হয় নিউক্লিওসাইড। আমরা এখানে অ্যাডিনিনকে লাগিয়েছি, এটা অ্যাডিনিনের গঠন, এটা 9 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, 1 নম্বরের ওএইচটা সরে গেছে দিয়ে এখানে যুক্ত হয়েছে। যে কোনো 5টা বেসের মধ্যে এখানে বেস থাকতে পারে, সুতরাং আমরা এইরকম নিউক্লিওসাইড 5 প্রকার দেখতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানটাতে OH আছে, এটা আমাদের OH-এর পরিবর্তে H হতে পারতো, অর্থাৎ পেন্টোজ সুগারটি আমার রাইবোজ হতে পারতো অথবা ডিঅক্সি রাইবোজ হতে পারতো। এর সঙ্গে যখন বেস, আমরা যে বেসগুলো শিখলাম, যে কোনো একটি বেস যদি যুক্ত থাকে তাহলে এই সিস্টেমটাকে বলা হয় নিউক্লিওসাইড। আমরা দেখতে পাচ্ছি এখানে রাইবোজও হতে পারে অথবা ডিঅক্সি রাইবোজও হতে পারে, তাহলে এখানে একটা অবলিক হাইড্রোজেন হবে। এখন আমরা আসব নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হচ্ছে মনোমার। কাদের মনোমার? না নিউক্লিক অ্যাসিডের মনোমার। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিওসাইডের সঙ্গে যদি 5' কার্বনের সঙ্গে একটি ফসফেট মূলক যদি যুক্ত থাকে তাহলে এই জিনিসটাকে আমরা নিউক্লিওটাইড বলবো। অর্থাৎ নিউক্লিওটাইডে 3টে অংশ আছে, একটি ফসফেট মূলক, একটি পেন্টোজ সুগার আর একটি বেস। এই 3টে টুকরো একসঙ্গে একত্রিতভাবে যুক্ত করলে আমরা বলি নিউক্লিওটাইড। এখানে বেস ওই 5 রকম বেসের মধ্যে যে কোনো একটি বেস যুক্ত থাকে। এখানে ফসফেট মূলক আমরা দেখতে পাচ্ছি, এখানে ফসফেট মূলকটি যুক্ত হয়েছে, অর্থাৎ এইখানে যে OH গ্রুপটি রয়েছে তার সঙ্গে ফসফরিক অ্যাসিডের বিক্রিয়া হয়েছে, ফসফরিক অ্যাসিড এবং OH-এর বিক্রিয়াতে এস্টার উৎপন্ন হবে, তাহলে এটা ফসফরাস এস্টার বন্ধন গঠন করেছে। ফসফরাস এস্টার বন্ধন এখানে গঠিত হয়েছে, এখানে একটা এস্টার বন্ধন। তাহলে আমরা দেখলাম নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড যেটি হলো নিউক্লিক অ্যাসিডের মনোমার, এটাতে 3টে অংশ দ্বারা গঠিত আছে, একটা হলো ফসফেট, একটা পেন্টোজ সুগার এবং হেটেরোসাইক্লিক ক্ষার। পেন্টোজ সুগার রাইবোজ হতে পারে অথবা 2-ডিঅক্সি রাইবোজ হতে পারে, বেস ওই 5 রকমকার মধ্যে যে কোনো একটা হতে পারে, আর এখানে সর্বদা ফসফেট মূলকটি উপস্থিত থাকবে। টাইপস অফ নিউক্লিক অ্যাসিড। এখন আমরা দেখব যে নিউক্লিক অ্যাসিডগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে নিউক্লিক অ্যাসিড RNA রাইবো নিউক্লিক অ্যাসিড, অথবা আরেকটি হলো DNA, এটি হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো রাইবো নিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে পলিমার অফ নিউক্লিওটাইড। আমরা দেখলাম নিউক্লিওটাইডের পলিমার। তাহলে এই নিউক্লিওটাইডটা কীরকম? না এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার। RNA-এর ক্ষেত্রে এই পেন্টোজ সুগারটা হলো βD রাইবোজ RNA-এর ক্ষেত্রে, আর এখানে ফসফেট মূলকটি যুক্ত আছে, এটা একই থাকছে। ক্ষার, এই ক্ষারটি হতে পারে অ্যাডিনিন, গুয়ানিন হতে পারে, সাইটোসিন হতে পারে, অথবা ইউরাসিল হতে পারে, হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে RNA-এর ক্ষেত্রে যে নিউক্লিওটাইডটি গঠিত হয়েছে সেই নিউক্লিওটাইডটা 3টে অংশের মধ্যে। সুগারের অংশটা হচ্ছে βD রাইবোজ, ফসফেট মূলকটা থাকবে একই, এবং এই ক্ষার যেটি রয়েছে সেটা অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল, এই 4জনের মধ্যে যে কোনো একটা করে যুক্ত থাকবে, 4জনই যুক্ত হতে পারবে। আমরা এখন আসবো DNA হচ্ছে পলিমার কার? না নিউক্লিওটাইডের পলিমার অফ নিউক্লিওটাইড। এর গঠনে আমরা দেখতে পারবো যে পেন্টোজ সুগার রয়েছে সেটা হচ্ছে 2' এখানটাতে দেখা যাচ্ছে, অক্সিজেন চলে গেছে অর্থাৎ ডিঅক্সি রাইবোজ, তাহলে এটা β2-ডিঅক্সি রাইবোজ। এখানে একটা 5' কার্বনে ফসফেট মূলকটি যুক্ত আছে ফসফোএস্টার বন্ধন দ্বারা, এবং এখানে যে ক্ষারটি যুক্ত থাকে সেই ক্ষারগুলো অ্যাডিনিন হতে পারে, গুয়ানিন হতে পারে, সাইটোসিন হতে পারে, অথবা থাইমিন হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে DNA যে মনোমার এবং RNA-এর যে মনোমার অর্থাৎ নিউক্লিওটাইড, তাদের মধ্যে ক্ষার যেগুলো থাকে সেই ক্ষারের মধ্যে পার্থক্য হলো কি, এতে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এতেও অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন থাকে, শুধু এইটাতে
একটি ইউরাসিল থাকে আর তার পরিবর্তে এখানে থাইমিন থাকে। পেন্টোজ সুগারের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। পেন্টোজ সুগারে এখানে বিটা ডি রাইবোজ থাকছে, অর্থাৎ এখানে ওইচটা যুক্ত থাকছে 2 নম্বর পজিশানে। আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিজেনটা নাই, অর্থাৎ এটা হলো বিটা 2 ডিঅক্সি রাইবোজ। আর ফসফেটমূলক এখানেও আছে, এখানেও ফসফেটমূলক রয়েছে, অর্থাৎ এটা হলো নিউক্লিওটাইড ডিএনএর, এটা হলো নিউক্লিওটাইড আরএনএর। এখন আমরা আসব ফরমেশন অফ ডাইনিউক্লিওটাইড অ্যান্ড পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইডদেরকেই ডিএনএ বা আরএনএ বলা হয়, এরা হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। আমরা এখন দেখব ডাইনিউক্লিওটাইড কী করে গঠিত হয়। আমরা এইখানে একটি নিউক্লিওটাইডকে নিয়েছি, এইখানে দেখানো হয়েছে বেস, এটা পেন্টোজ সুগারের পার্ট। এটা পেন্টোজ সুগার আমাদের ডিঅক্সি রাইবোজও হতে পারে অথবা রাইবোজও হতে পারে। এখানে ফসফেটমূলক বেস আমাদের 5 রকমকার বেসের মধ্যে যে কোনো 4 রকমকার বেস হতে পারে। আমরা এখানে দেখতে পেয়েছি আর একটা এইরকম নিউক্লিওটাইড, অর্থাৎ 3টে অংশ রয়েছে এবং এরা যখন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে এই ফসফেটমূলকের যে ওএইচ, এটা অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের এই ওএইচ মূলকের সঙ্গে 3 প্রাইম অন্য একটা নিউক্লিওটাইডের 3 প্রাইম, এটা 1 প্রাইম 2 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। 3 প্রাইমে যে ওএইচ মূলকটি রয়েছে তার সঙ্গে এই ওএইচ মূলকের বিক্রিয়া হবে। এটা অ্যাসিড, এটা অ্যালকোহল, তাহলে অ্যাসিড, এটা অ্যাসিড, এটা অ্যালকোহল, তাহলে অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়াতে এস্টার হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এস্টার গঠন করেছে, অর্থাৎ এইরকম এস্টার বন্ধন গঠনের মাধ্যমে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এখানে যে ফসফেটমূলকটা রয়েছে এখানেও হবে, এখানেও স্ট্রাকচারটা আঁকা হয়নি, এখানেও কিন্তু ফসফেটমূলকটা থাকবে। জাস্ট এই ফসফেটমূলকটা অন্য একটা সুগারের 3 প্রাইমে কার্বনে যে ওএইচ মূলকটা ছিল তার সঙ্গে যুক্ত হচ্ছে। এই বন্ধনটিকে আমরা বলবো ফসফোডাইএস্টার লিঙ্কেজ। কারণ আমরা দেখতে পাচ্ছি এদিকেও একটা এস্টার বন্ধন আগে থেকেই করেছিল, এখন নতুন করে এইখানেও একটা এস্টার বন্ধন হয়েছে, অর্থাৎ এখানে 2টো এস্টার বন্ধন আছে। ওই জন্য আমরা এই বন্ধনটিকে বলি ফসফোডাইএস্টার লিঙ্কেজ। এই ফসফোডাইএস্টার লিঙ্কেজের মাধ্যমে নিউক্লিওটাইড এককগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে পলিনিউক্লিওটাইড বা ডাইনিউক্লিওটাইড গঠন করে, অর্থাৎ নিউক্লিওটাইড এককগুলো পরস্পরের সাথে ফসফোডাইএস্টার লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়ে গিয়ে ডাইনিউক্লিওটাইড এবং ট্রাইনিউক্লিওটাইড এমনি করে বহু সংখ্যক নিউক্লিওটাইড যদি এইরকমভাবে যুক্ত হতে থাকে তখন পলিনিউক্লিওটাইড গঠন করবে। এই পলিনিউক্লিওটাইডকেই আমরা ডিএনএ বা আরএনএ বলে থাকি। আমরা এখানে আর একটা বিষয় লক্ষ্য করছি যে পেন্টোজ সুগার বলয় যে কার্বনগুলো আছে তাদের 1 প্রাইম 2 প্রাইম বা 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম এইভাবে করে চিহ্নিত করা হয়। তার কারণ বেসেতেও যে নাম্বারিংটা আমরা করেছি তার নাম্বারিংটা প্রথমে হয়েছে এবং তার নাম্বারিংটা আমরা করেছি 1 2 3 করে। সুতরাং এই বলয়ের যে নাম্বারগুলো হচ্ছে সেটাকে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম করা হচ্ছে। এদের এই বেসের মধ্যে যে বলয় রয়েছে সেই বলয়েতে যে কার্বন নাইট্রোজেন উপস্থিত রয়েছে তাদের নাম্বারিং 1 2 3 দিয়ে করা হয়েছে বলে এদের 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম এইভাবে নাম্বারিংটা করা হচ্ছে। এখন আমরা দেখব পলিনিউক্লিওটাইড, যেটাতে আমরা জানি যে এরা হচ্ছে ডিএনএ বা আরএনএ। ডিএনএ বা আরএনএ হলো পলিনিউক্লিওটাইড। আমরা দেখতে পাচ্ছি যে সুগার তারা ফসফোডাইএস্টার লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়েছে অন্য একটা সুগারের সাথে। আমরা একটু আগে দেখলাম যে সুগারের 3 প্রাইম যে ওএইচ মূলকটা থাকে সেটা ফসফেট মূলক যেটা 5' প্রাইম কার্বনের মধ্যে রয়েছে এই ওএইচ মূলকটার সঙ্গে বিক্রিয়া করে দিয়ে ফসফোডাইএস্টার লিঙ্কেজ গঠন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পলিনিউক্লিওটাইড সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট রয়েছে এবং এই সুগারগুলোর মধ্যে প্রথম যে
কার্বনটা থাকে 1', তার সঙ্গে বেস যুক্ত আছে, এগুলো হেটেরোসাইক্লিক বেস। আমরা ধরলাম B1, B2, B3, B4 এরকম বিভিন্ন প্রকার বেস যুক্ত করা হয়েছে, ডট 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 করে দেখানো হয়েছে। তাহলে এইটি হলো একটি পলিনিউক্লিওটাইড। আমরা এই পলিনিউক্লিওটাইডে যে পরস্পর সুগার এককগুলো বা নিউক্লিওটাইড এককগুলো যুক্ত হয়েছে ফসফরাস ডাইস্টার লিঙ্কেজের মাধ্যমে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিষয় যে প্রথমে যে সুগার ইউনিটটি রয়েছে তার 5' যে কার্বন, সেতে যে ফসফেট মূলকটি যুক্ত আছে সেটা ইনট্যাক্ট থাকবে, এবং শেষে যে সুগার এককটা থাকছে তাতে 3 নম্বর কার্বনে 3' কার্বনে যে OH মূলকটা রয়েছে সেটাও ইনট্যাক্ট থেকে যাচ্ছে। সুতরাং আমাদের রিপ্রেজেন্টেশন এইভাবে করা হয়। এইখানে আমরা 5' কার্বনটাকে লিখেছি সুগারের, আর এমনি করে চলছে, পলিমার হয়েছে, এবং লাস্টে এইটা পলিমারাইজেশন বিক্রিয়াতে অংশগ্রহণ, পলিমারাইজেশন হয়নি, অর্থাৎ OHটা যেটা সুগারের রয়েছে 3 নম্বর 3' কার্বনে সেই OHটা ইনট্যাক্ট রয়েছে। এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা সংক্ষেপে লিখি 5-3', 5-3'। এটাকে উই রিপ্রেজেন্ট দিস পলিনিউক্লিওটাইড চেন বাই 5-3'। এভাবে আমরা 5-3' রূপে চিহ্নিত করি। আমরা এটাকে আরও সংক্ষেপে লিখতে পারি সুগার S, ফসফেট P, সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট লেগে রয়েছে, এবং প্রত্যেকটা সুগারের সঙ্গে বেস রয়েছে, হেটেরোসাইক্লিক বেস B1, B2, B3 এরকম বিভিন্ন ক্রমে রয়েছে তারা। এবং প্রথমে যে কার্বনটি, প্রথমে যে নিউক্লিওটাইড অণুটা রয়ে থাকবে তার 5' বা 5' যে কার্বনটা, তাতে যে ফসফেট মূলকটা থাকবে সে যুক্ত হচ্ছে না, আর বাকিগুলোর সঙ্গে তারা ফসফেট ডাইস্টার লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়ে পলিমার গঠন করেছে। এবং শেষে যে নিউক্লিওটাইডটা থাকবে তার যে পেন্টোজ সুগার একক থাকছে তার 3'-এ OH মূলকটা ইনট্যাক্ট থাকছে। ওই জন্য আমরা এই রূপ শৃঙ্খলকে 5-3' শৃঙ্খল বলে থাকি। উই রিপ্রেজেন্ট দিস পলিস্যাকারাইড চেন, নিউক্লিওটাইড চেন বাই 5-3'। তাহলে আমরা এইভাবে একে 5-3' রূপে দেখতে পাই। তাহলে আমরা দেখতে পেলাম যে পলিনিউক্লিওটাইড কীভাবে গঠিত হচ্ছে এবং একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খলকে কেমনভাবে প্রকাশ করা হয়। এখন আমরা আসবো স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড। স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের গঠনাকৃতি দুটো স্তরে আলোচনা করা হয়। আমরা যেমন প্রোটিনের স্ট্রাকচার সম্পর্কে দেখেছিলাম, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারসিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার, সেই রকম আমাদের নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার দুইভাবে আলোচনা করা হয়। একটি হলো প্রাইমারি গঠন এবং 2 নম্বর হলো সেকেন্ডারি গঠন। আমরা এখন দেখব প্রাইমারি গঠন একটি নিউক্লিক অ্যাসিডের বলতে কি বুঝি। নিউক্লিক অ্যাসিডের অন্তর্ভুক্ত আমরা কি দেখেছি না, সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট এরকম শৃঙ্খল থাকছে, যেখানে ফসফেট হচ্ছে ডাইফসফার লিঙ্কেজের মাধ্যমে দুটো সুগার এককে একসঙ্গে যুক্ত করেছে। শৃঙ্খল বিশিষ্ট গঠন কাঠামোতে 4টি নাইট্রোজেন বেস, আমরা জানি যে এইরকম গঠনাকৃতিতে যে সুগারের সঙ্গে যে নাইট্রোজেন ঘটিত বেসগুলো থাকতে পারে সেইগুলো 4 প্রকার হতে পারে। আমরা দেখেছি RNA-তে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল হয়ে থাকে, এবং DNA-তে আমরা দেখেছি অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থায়ামিন হয়ে থাকে। অর্থাৎ 4 রকমকার এই নাইট্রোজেন বেস তার সঙ্গে যুক্ত হতে পারে। এই নির্দিষ্ট ক্রম, যে ক্রমে এরা পরস্পর যুক্ত থাকে তাকেই বলা হয় সংশ্লিষ্ট নিউক্লিক অ্যাসিডের প্রাইমারি গঠন। এই ক্রমটা ভিন্নতার জন্য বিভিন্ন মানুষের ডিএনএ কিন্তু বিভিন্ন রকম হয়, কারণ এই ক্রমটা বিভিন্ন রকমের থাকে। আমরা একটি উদাহরণ দিয়েছি, সেই উদাহরণে দেখছি অ্যাডিনিন, থাইমিন, তারপরে লেগেছে সাইটোসিন, তারপরে লেগেছে গুয়ানিন, তারপরে আবার লেগেছে থাইমিন, সাইটোসিন, তারপরে সাইটোসিন, অ্যাডিনিন, তারপরে রিপিট হচ্ছে আবার দেখো এটা TC, অর্থাৎ ATC আবার রিপিট হচ্ছে। তাহলে আমরা এর ক্রমগুলো, যেটাকে আমরা বলে থাকি প্রাইমারি স্ট্রাকচার, সেই ক্রমটা হলো
AT, CGT, CCA, অর্থাৎ এই ক্রমে, এই উদাহরণটিতে এই ক্রমে পরপর যে নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়েছে তাদের যে নাইট্রোজেন ঘটিত বেসগুলো রয়েছে এই ক্রমে তারা পরপর যুক্ত হয়েছে দিয়ে এই পলিনিউক্লিওটাইডটি গঠন করেছে। তাহলে আমরা বলতে পারি যে প্রাইমারি গঠন ডিএনএর হলো না এই নিউক্লিওটাইডের অন্তর্গত যে নাইট্রোজেন ঘটিত ক্ষার তাদের ক্রম, তারা কি ক্রমে পরপর যুক্ত হয়েছে। সেকেন্ডারি স্ট্রাকচার অফ ডিএনএ আমরা এখন দেখব। সেকেন্ডারি স্ট্রাকচার অফ ডিএনএ, এই সেকেন্ডারি স্ট্রাকচার সম্পর্কে বলেছিলেন বৈজ্ঞানিক ওয়াটসন ও FH ক্রিক এবং এদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 1962 খ্রিস্টাব্দে। সেকেন্ডারি স্ট্রাকচার বলতে আমরা বুঝি 3 ডাইমেনশনাল কনফরমেশন অফ ডিএনএ, অর্থাৎ একটি ডিএনএর অণু ত্রিমাত্রিকে কেমনভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হচ্ছে তার সেকেন্ডারি স্ট্রাকচার। আমরা প্রোটিনের ক্ষেত্রেও দেখেছিলাম সেই রূপ সেকেন্ডারি স্ট্রাকচার, এর ক্ষেত্রেও তাই। আমরা এই সেকেন্ডারি স্ট্রাকচার সম্পর্কে ধারণা পাই না ফ্রম এক্স-রে ডিফ্র্যাকশন স্টাডিজ, অর্থাৎ ডিএনএ অণুরকে ক্লাসিত করা হয়েছিল এবং সেই ক্লাসকে তার মধ্যে থেকে এক্স রশ্মি পাঠানো হয়েছে এবং বিভিন্ন রকম ডাটা পাওয়া গেছে, সেইগুলো অ্যানালিসিস করে আমরা ডিএনএ সম্পর্কে জানতে পেরেছি এবং সেইগুলোকে একসঙ্গে রেখে ওয়াটসন এবং ক্রিক ডিএনএর একটি সেকেন্ডারি স্ট্রাকচার বলেন এবং এই স্ট্রাকচারটার জন্য বলার জন্য তারা ওনাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তো এই এক্স-রে অ্যানালিসিস থেকে ওনারা যেটি জানতে পেরেছেন সেটি হলো প্রতিটি ডিএনএ অণু দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দিয়ে গঠিত হয়। আমরা জানি যে ডিএনএ হলো একটি পলিমার এবং এদের মনোমার হলো নিউক্লিওটাইড এবং প্রত্যেকটা ডিএনএ অণু দুটো পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দিয়ে গঠিত, দুটো পলিনিউক্লিওটাইড শৃঙ্খল আছে এক একটা ডিএনএ অণুতে। প্রতিটি শৃঙ্খল ক্লকওয়াইজ আবর্তনের সাহায্যে পরস্পরকে পাক খেতে খেতে হেলিক্যাল ডাবল স্ট্যান্ড বা দ্বিতন্ত্র একটা গঠন আকৃতি লাভ করে, অর্থাৎ দুটো শৃঙ্খলই পরস্পরকে পাক দিতে দিতে একটা দ্বিতন্ত্রিক ডবল হেলিক্যাল স্ট্রাকচার গঠন করে। দ্বিতন্ত্রী ডিএনএর পলিনিউক্লিওটাইড শৃঙ্খলগুলো পরস্পরের বিপরীত ক্রমে যুক্ত থাকে, অর্থাৎ একটা শৃঙ্খল 5' এটা 3' যদি হয় তাহলে অন্য যে শৃঙ্খলটা আছে সেটা 3'5' এবং এদেরকে কাঁটার দিকে যদি আমরা ঘুরিয়ে দিয়ে পাক দিই তাহলে যেরকম ডবল হেলিক্যাল গঠনটা পাবো সেই ডবল হেলিক্যাল গঠন তারা উৎপন্ন করবে। তাহলে একটা শৃঙ্খলের ক্রম যেদিকে থাকে অন্য শৃঙ্খল যেটি থাকে দ্বিতন্ত্রী সিস্টেমের মধ্যে সেটা উল্টো দিক দিয়ে থাকে। প্রতিটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খলে আমরা দেখতে পাচ্ছি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল যেখানে সুগারের সঙ্গে বেসগুলো যুক্ত আছে। বেস এটা বিভিন্ন প্রকার বেস হতে পারে, নাইট্রোজেন ঘটিত যে বেসগুলো হেটেরোসাইক্লিক বেস সেই বেসের কথা বলা হয়েছে। বেসগুলো দ্বিতন্ত্রী শৃঙ্খলের ভিতরে লম্বভাবে থাকে, তাহলে এটা এমনভাবে পাক দিয়ে থাকে যে এই বেসগুলো সবাই দ্বিতন্ত্রিক শৃঙ্খলের ভিতরের দিকে থাকে, বাইরের দিকে কেউ যায় না। একটি শৃঙ্খলের পিরিমিডিন বেস অপর শৃঙ্খলের পিউরিন বেসের সঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এইভাবে যখন তারা থাকে তখন একটি শৃঙ্খলের পিরিমিডিন বেস খুব কাছাকাছি চলে আসে অপর শৃঙ্খলের পিউরিন বেসের এবং তারা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করে। যে হাইড্রোজেন বন্ধনগুলো সম্ভব তার মধ্যে এটি হচ্ছে সবথেকে স্থায়ী, অর্থাৎ তারা খুব কাছে কাছে থাকে। তাই আমরা দেখব একটি শৃঙ্খলের অ্যাডিনিনের সঙ্গে অন্য শৃঙ্খলে থাইমিনের হাইড্রোজেন বন্ধন হচ্ছে। আর এক প্রকার হতে পারে একটি শৃঙ্খলের সাইটোসিনের সঙ্গে অন্য শৃঙ্খলের গুয়ানিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে। অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে সেটা দুটো হাইড্রোজেন বন্ধন,
আর এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3টে হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে। আমরা আরও কিছু ডাটা এখান থেকে দেখব। একটি শৃঙ্খলে পরপর দুটো নাইট্রোজেন বেসের মধ্যে দূরত্ব থাকে 3.4 অ্যাংস্ট্রং, অর্থাৎ দুটি নিউক্লিওটাইডের মধ্যে যারা পরস্পর যুক্ত হয়েছে তাদের মধ্যে বা দুটি পরপর বেসের মধ্যে এই বেস থেকে এই বেসের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রং। দ্বিতন্ত্রী ডিএনএর কুণ্ডলীর ব্যাস আমরা দেখতে পাবো যে দ্বিতন্ত্রী সিস্টেমের মধ্যে একটা কুণ্ডলীর মতন আকার হয়েছে এবং এই কুণ্ডলীর ব্যাস 20 অ্যাংস্ট্রং হয়ে থাকে। ডবল হেলিক্যাল কুণ্ডলী ডিএনএর একটি সম্পূর্ণ সম্পূর্ণ পাকের মধ্যে থাকে 10টি সম্পূরক বেস অর্থাৎ অ্যাডিনিন যদি একটা শৃঙ্খলে থাকে তাহলে তার পাশের শৃঙ্খলে থাইমিনের সঙ্গে যুক্ত হয়েছে, এরা পরস্পরের সম্পূরক। এটা হচ্ছে আমাদের সাইটোসিন, এটা গুয়ানিনের সঙ্গে যুক্ত হয়েছে, এটা পরস্পরের সম্পূরক। এটি সম্পূর্ণ পাকের মধ্যে যে দূরত্বটা হয় সেই দূরত্বটা হচ্ছে 34 অ্যাংস্ট্রং। আমরা এখন ছবিতে দেখব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেন বন্ধন, এই ছবিটা উল্টো হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডিনিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়েছে থাইমিন, অ্যাডিনিনের সঙ্গে থাইমিন হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সবসময় একটি শৃঙ্খলের অ্যাডিনিন এবং অন্য শৃঙ্খলের থাইমিন কাছাকাছি আসে এবং তাদের মধ্যেই হাইড্রোজেন বন্ধন হয়। আমরা দেখতে পাচ্ছি একটি পিউরিন রিং আর একটা পিরিমিডিন রিং, এখানে হাইড্রোজেন বন্ধন দু জায়গায় হয়েছে। আর একটি হচ্ছে সাইটোসিন আর গুয়ানিন, সর্বদা সাইটোসিনের সঙ্গে গুয়ানিনের হাইড্রোজেন বন্ধন হবে, এরা সবসময় কাছাকাছি আসছে এবং আমরা দেখতে পাচ্ছি এই অণুগুলোতে 3টে জায়গাতে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সাইটোসিন ও গুয়ানিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা আরও বেশি স্থায়ী এর তুলনায়। এই রকম হাইড্রোজেন বন্ধন গঠনের জন্যই এরা এরকম একটি ডবল হেলিক্যাল গঠন তারা পাচ্ছে। এটি হচ্ছে তাদের ডবল হেলিক্যাল গঠন, আমরা যেটা একটু আগে বললাম। এখানে রয়েছে ফসফেট সুগার, এটা একটা শৃঙ্খল, আর এটা হচ্ছে অন্য আর একটা শৃঙ্খল, দুজনের বিপরীত দিক থেকে হয়। একটা 5'3' থাকে, তাহলে একটা 3'5' হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই শৃঙ্খল কাঠামোতে যে নাইট্রোজেন বেসগুলো থাকে তারা ভিতরের দিকে থাকছে, এই বাইরের দিকে কেউ যাচ্ছে না। এর ক্ষেত্রে যে বেসগুলো থাকছে ভিতরের দিকে থাকছে, ভিতরের দিকে থাকার জন্য কারণ বলা হচ্ছে ভিতরের দিকে থাকলে এদের মধ্যে হাইড্রোজেন কাছাকাছি আসছে এবং তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে, এখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে, এখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে। দুটো কাছাকাছি সুগার ইউনিটের মধ্যে বা আমরা বলতে পারি বেস পেয়ারের মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রং। আর আমরা জিনিস দেখতে পাচ্ছি এই যে বলয় আকার রয়েছে, এখানে একটা গোল মতন হয়ে গেছে, এই গোলটার ব্যাসার্ধ হচ্ছে 20 অ্যাংস্ট্রং। এবং আমরা যদি একটা পাকের কথা বলি, অর্থাৎ এখান থেকে যদি শুরু করি তাহলে আবার এইটার সেম জায়গাতে আমরা পৌঁছাবো, অর্থাৎ আমরা একদম এইখানটাতে পৌঁছে যাব। তাহলে এটা হলো একটা পাক, এই গোটা শৃঙ্খলটা হচ্ছে একটা পাক। এইখান থেকে স্টার্ট করে এখান থেকে যেখান থেকে স্টার্ট হয়েছে অনুরূপভাবে সেই জায়গাটাতেই আমরা পৌঁছে গেলাম, তাহলে এটাকে বলছে একটা পাক। এবং এই একটা পাকের মধ্যে যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে যে এই ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রং। আর এর মধ্যে 10টি এরকম বেস পেয়ার রয়েছে, এরকম বেস পেয়ার আমাদের 10টি রয়েছে। আমরা যদি গুণে দেখি তাহলে দেখা যাবে যে 8টা এখানে একটা বেস পেয়ার আছে যেটা দেখানো হয়নি, এস এখানে রয়েছে তার মানে সুগার ইউনিট, এখানে একটা বেস পেয়ার আছে যেটা দেখা যাচ্ছে না, আর এখানেও একটা বেস পেয়ার রয়েছে যেটাকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা দেখতে পেলাম যে কেমনভাবে এরা হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে থাকে। এই গঠন আকৃতি থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে এরকম যুগ্ম পেঁচানো ডিএনএর অণুর একটি শৃঙ্খলের সঙ্গে যুক্ত বেসগুলির
ক্রমবিন্যাস যদি জানা যায় তাহলে অপর শৃঙ্খলটির সঙ্গে যুক্ত বেসের ক্রমবিন্যাস সহজেই জানা যাবে। অর্থাৎ একটা শৃঙ্খলের যদি আমরা বেসের ক্রমবিন্যাস অর্থাৎ তাদের প্রাইমারি গঠন যদি জানতে পারি তাহলে দ্বিতীয় যে শৃঙ্খলটা রয়েছে তাদেরও বেসগুলোর যে প্রাইমারি গঠন অর্থাৎ যে বিন্যাসটা রয়েছে সেটা সম্পর্কে জানতে পারবো। কারণ বেস অ্যাডেনিন সর্বদা বেস থাইমিনের সঙ্গে ও বেস গুয়ানিন সর্বদা বেস সাইটোসিন এর সঙ্গে যুক্ত থাকবে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি এ প্লাস জি, তাহলে এ কার সঙ্গে সমান হবে? টি এর সঙ্গে সমান হবে, কারণ তাদের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করেছে। এবং জি কার সঙ্গে হাইড্রোজেন বন্ধন করে থাকে? সি এর সঙ্গে। তাহলে এ প্লাস জি এর যোগফল নিশ্চয়ই টি প্লাস সি এর যোগফলের সঙ্গে সমান হবে। এটা আমরা দেখতে পাচ্ছি এ সর্বদা থাইমিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করছে, অর্থাৎ একটি ডিএনএ শৃঙ্খলের মধ্যে যতগুলো এ থাকবে ঠিক ততগুলি থাইমিন থাকবে, কারণ তারা পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করেছে। যতগুলি জি থাকবে গুয়ানিন ততগুলো সাইটোসিন থাকবে, অর্থাৎ আমরা বলতে পারি এ প্লাস জি নিশ্চয়ই সমান টি প্লাস সি মতন হবে। আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, ডিএনএর দ্বি শৃঙ্খল গঠনাকৃতিতে একটি শৃঙ্খলে উপস্থিত বেসগুলির ক্রমবিন্যাস এ টি সি জি টি সি সি এ হলে অপর শৃঙ্খলের উপস্থিত বেসগুলোর ক্রমবিন্যাস কী হবে? তাহলে আমরা একটু আগেই শিখলাম এ হাইড্রোজেন বন্ধন করতে পারে, এ হাইড্রোজেন বন্ধন করতে পারবে টি এর সঙ্গে, তাহলে নিশ্চয়ই অপর শৃঙ্খলে এ এখানে টি হবে, টি এখানে তাহলে এ হবে। এটা সি আছে, সি কার সঙ্গে হাইড্রোজেন বন্ধন করতে পারে? না জি এর সাথে গুয়ানিন, তাহলে এখানে সি হলে এটা জি হবে, এইটাতে যদি জি হয় তাহলে এটাতে সি হবে। অনুরূপভাবে এটাতে টি থাকলে এটা এ হবে, এইটাতে সি থাকলে এটা জি হবে, এটা সি থাকলে এটাও জি হবে, এটা এ থাকলে এটা টি হবে। অর্থাৎ দ্বিতীয় যে শৃঙ্খলটি থাকবে তাদের বেসগুলোর ক্রমবিন্যাস বা প্রাইমারি যে গঠন সেটা এইটা হবে। আমরা এখন দেখব আরএনএর সেকেন্ডারি গঠন। আরএনএর সেকেন্ডারি গঠন এটি কিন্তু একটা একতন্ত্রিক পলিমার। আরএনএ আবার 3 প্রকারের হয়ে থাকে। প্রথম হলো এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। এটি ডিএনএ থেকে সৃষ্টি হয় এবং ডিএনএ থেকে প্রয়োজনীয় বংশ সংকেত বহন করে অর্থাৎ যে বেসগুলোর যে ক্রম সেটা একই থাকবে। ডিএনএ থেকে সৃষ্টি হচ্ছে বলে ডিএনএতে যেমন ক্রমে থাকবে এক্ষেত্রেও সেমনই ক্রমে থাকবে এবং কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করে ও প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে। এটা কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করে এবং প্রোটিন সংশ্লেষণে এরা অংশগ্রহণ করে। আর একটি হলো আরএনএ, এটাকে বলা হয় রাইবোজোনাল আরএনএ। তোমরা বায়োলজিতে নিশ্চয়ই পড়েছো। এটি কোষের রাইবোজোমের সঙ্গে এমআরএনএর সংযুক্তিতে সাহায্য করে, অর্থাৎ যে আমরা মেসেঞ্জার আরএনএ পড়লাম তার সঙ্গে আমরা যে এর সঙ্গে এমআরএনএর সঙ্গে রাইবোজোমের সংযুক্তি করতে পারে এবং এর ফলে যে জিনিসটা উৎপন্ন হয় রাইবোজোমের সঙ্গে এমআরএনএ যুক্ত হলে যে যৌগটি উৎপন্ন হয় তাকে বলা হয় পলিজোম। এই পলিজোমের সৃষ্টি করে। বিভিন্ন প্রকার প্রোটিন সংশ্লেষণে এই পলিজোম ছাঁচের কাজ করে। আমরা জানি বিভিন্ন প্রকার প্রোটিনে অ্যামিনো অ্যাসিডগুলো একটা নির্দিষ্ট শৃঙ্খলে যুক্ত থাকে এবং এই নির্দিষ্ট শৃঙ্খলে যুক্ত অ্যামিনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে যে প্রোটিন উৎপন্ন করে তাদের ধর্ম ওই জন্য নির্দিষ্ট থাকে। তাহলে এই প্রোটিন সংশ্লেষণের সময় এরা ছাঁচের কাজ করে, পলিজোম ছাঁচের কাজ করে। আর এক প্রকার আরএনএ হয় যার নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। এটি এই অণুটার আকার ছোট। প্রোটিন সংশ্লেষণের সময় টিআরএনএ নির্দিষ্ট আলফা অ্যামিনো অ্যাসিডকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। আমরা জানি প্রোটিনে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে উৎপন্ন করে যাতে নির্দিষ্ট বিন্যাস বিশিষ্ট প্রোটিন অণু গঠিত হয়। এখন আমরা দেখব ডিএনএর কাজ। তোমরা এই বিষয়গুলি বায়োলজিতে আরও ভালোভাবে আলোচনা করবে। আমরা দেখতে পাচ্ছি ডিএনএর প্রধান দুটো কাজ। একটি হচ্ছে রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। এই প্রতিলিপিকরণ বলতে আমরা বুঝি যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রকারে
উৎসেচক ও প্রোটিনের সাহায্যে একটি মাতৃ ডিএনএ থেকে দুটি সদৃশ্য অপত্য ডিএনএ অণু গঠিত হয়। সেই পদ্ধতিকে রেপ্লিকেশন বলে, অর্থাৎ একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ একই ধরনের শৃঙ্খল বিশিষ্ট ক্রোম বিশিষ্ট উৎপন্ন হয়। এই ঘটনাটাকে আমরা রেপ্লিকেশন বলি। যে রেপ্লিকেশনে যে স্টেপগুলো আমাদের ইনভলভ, সেই স্টেপগুলো হচ্ছে ডিএনএ উৎসেচকের সাহায্যে আনফোল্ডিং হয়, অর্থাৎ ওদের শৃঙ্খলটা খুলতে শুরু করে, এবং উৎসেচকের সাহায্যে যে ওদের মধ্যে হাইড্রোজেন বন্ধন ছিল সেইগুলো ভেঙে যায় এবং দুটো আলাদা আলাদা শৃঙ্খল হয়ে যায়। দ্বিতন্ত্রী গঠনটা একতন্ত্রী গঠনে পরিণত হয়ে যায়। পরবর্তীকালে এইগুলো ছাঁচের কাজ করে, অ্যাক্ট অ্যাজ এন টেমপ্লেট, এবং এদের যে বেসগুলো রয়েছে এরই পরিপূরক বেস যুক্ত নিউক্লিওটাইড এদের কাছাকাছি আসে পরিপূরক নিউক্লিওটাইড। এটা বি ড্যাশ দেখানো হয়েছে। পরিপূরক অর্থাৎ যদি এটা হয় আমাদের আমরা একটু আগে দেখলাম পরিপূরক যে সমস্ত নিউক্লিক অ্যাসিড, সেই সমস্ত নিউক্লিক অ্যাসিডগুলি কাছাকাছি আসছে এবং তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে নিউক্লিওটাইডগুলো দিয়ে, এখানেও আরেকটি শৃঙ্খল গঠন করে ফেলছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই শৃঙ্খল থেকে এইরকম একটা ডিএনএ পাওয়া যাচ্ছে, আবার এই শৃঙ্খল থেকে অনুরূপভাবে আরেকটি নতুন শৃঙ্খল পাওয়া যাচ্ছে। এইটি হলো অপত্য ডিএনএ। তাহলে এই ঘটনা একটি ডিএনএ অণু থেকে দুটো ডিএনএ অণু সৃষ্টি করছে, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। এবার আসবো সিনথেসিস অফ প্রোটিন। আমরা একটু আগে দেখলাম যে ডিএনএর আরেকটি কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। কোষে উপস্থিত আরএনএ অর্থাৎ এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএর সাহায্যে প্রোটিন সংশ্লেষণ করে। এই প্রোটিন সংশ্লেষণও দুটো ধাপে হয়। এই ধাপগুলোকে বলা হয় ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। এই সম্পর্কে তোমরা পরবর্তীকালে বায়োলজিতে ডিটেলসে পড়বে। আমরা এখন আসব ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। একটি মানুষের ডিএনএ অণুর দ্বিতন্ত্রিক যে শৃঙ্খল রয়েছে তাতে উপস্থিত ক্ষারসমূহ ক্রোম নির্দিষ্ট। প্রত্যেকটা ব্যক্তির এই ক্ষারগুলোর যে বিন্যাস অর্থাৎ যে প্রাইমারি গঠন সেটা নির্দিষ্ট। এই ক্রোম সম্পর্কিত তথ্যকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলে, এবং এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আমরা ওই ব্যক্তির সম্পর্কে জানতে পাই বা ব্যক্তিটিকে চিহ্নিত করতে পারি। ধন্যবাদ এই ভিডিওটিকে দেখার জন্য।